দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে। আজকে আমাদের প্রশ্নোত্তরের অতিথি বিন ইয়ামিন মোল্লা, সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ। ইয়ামিন ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গ্রিন টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ এখানে এসেছেন তার জন্য। আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব দিয়েছেন 24-এর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এখানেও আপনি মুখ্য ভূমিকা রেখেছেন আর কি, আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনার এই যে মাঠ পর্যায়ে যে লড়াই, এই লড়াইয়ের যে অভিজ্ঞতা, সেটা আসলে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বা রাজনীতিতে আপনি কিভাবে আসলে কাজে লাগাতে পারেন এই অভিজ্ঞতাটা? শুধু আমি না, আমার মতো যারাই তরুণ এবং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা প্রতিবাদের জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং সর্বোপরি তারা একটা স্বপ্ন দেখেছে 2018 সালে যে কোটা সংস্কার, এই সংস্কার থেকেই আমাদের ভিতরে একটা চিন্তার জন্ম লাভ করে যে এই বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো, দুর্নীতি এবং সিন্ডিকেট ভিত্তিক যে রাজনীতি, এর থেকে বের হয়ে আসা এবং রাজনীতিটাকে সাধারণ মানুষের কাছে দিয়ে দেওয়া, সাধারণ মানুষের রাজনীতি, সেই জায়গাটা মনে করি শুধু আমি না, আমার মতো যারা আছে তারা আমরা সেই জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। আসলে কাজ করার সুযোগটা কি আছে? সবার সম্মিলিতভাবে আসলে কাজ করার সুযোগটা কি তৈরি হয়েছে কিনা বা হবে কিনা? দেখেন, বাংলাদেশ তো একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মেজরিটির একটা রাষ্ট্র কাঠামো। আমাদের মতো এই দেশগুলোতে হয় কি, যেটাকে বলা হয় মৎস্যন্যায়। যেমন পুকুরে যদি বড় মাছ থাকে, দেখবেন মাগুর মাছ বা বোয়াল মাছ, তাহলে কিন্তু ছোটো মাছগুলো খেয়ে ফেলে। তো আমাদের দেশের কথাও যদি বলি যে ছোট কোনো রাজনৈতিক দল বড় হবে, বড় দলগুলো এটা হতে দেয় না। আবার নতুন কোনো নেতৃত্ব তৈরি হবে, এটা যারা প্রতিষ্ঠিত আঞ্চলিক নেতা বলি, সেখানে একটু বাধার সৃষ্টি করেই থাকে বা হয়ে থাকে। জাতীয় পর্যায়ে নেতৃত্ব বলি, তারা আসলে উঠতে দিতে চায় না। সেই জায়গাটা থেকে আমার জন্য যেরকম উঠে আসা অনেক কঠিন, অন্যদের জন্য অনেকের ক্ষেত্রেই উঠে আসা কঠিন। আর যেটা যে বুর্জুয়া রাজনীতি আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর, যে আপনাকে অনেক টাকা থাকতে হবে, অথবা যাদের অনেক টাকা আছে আপনার ব্যাকিংয়ে তারা থাকতে হবে, নাহলে আপনি রাজনীতির মাঠে রাজনীতি করতে পারবেন না। রাজনীতির মাঠে আপনার টাকার ভূমিকাটা অনেক বেশি বড় বা অনেক বেশি কাজ করে এরকম? অবশ্যই রাজনীতির মাঠে টাকা এবং পেশি শক্তি, আপনার অনেক পেশি শক্তি থাকতে হবে, নাহলে আপনি ফাইট করে আপনি টিকতে পারবেন না। আপনি যত জনপ্রিয় হন, আপনি যত ভালো কথা বলেন, আপনি যত সৎ হন, আপনি টিকতে পারবেন না। আপনার কথা ধরে একটু বলি, তার মানে কি আমাদের দেশে আসলে সুস্থ রাজনীতিতে মানে সুস্থভাবে রাজনীতিতে আসা বা রাজনীতি করাটাকে একটু টাফ বলে মনে হয়? যেহেতু আপনি পেশি শক্তির কথা বললেন, আপনি টাকার শক্তির কথা বললেন। টাফ বলতে ঠিক 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করি, ডাকসু নির্বাচনের পরে নুরুল হক নূর ভাই সহ আমরা 4-5 জন বসেছিলাম। তখন উনি বলতেছিলাম যে হোয়াট টু ডু, হোয়াট নেক্সট, আমরা এখন কি করব। আমরা চাইলে সংগঠনটাকে ডিজলভ করে দিতে পারি, কোনো মানবাধিকার সংগঠন করতে পারি, রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে পারি, আমরা কিছু করতে পারি, অথবা যেহেতু আমরা কোটা সংস্কার আন্দোলন করতে এসেছিলাম, কোটা বিলুপ্ত করা হয়েছে, যে যার যার মতো আমরা ব্যাক করে চলে যেতে পারি। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের এই যে আপনার হচ্ছে পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি, এইটা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসলে আমাদের রাজনীতিতে আসা, সেই রাজনীতির ধারাবাহিকতায় আমরা তো একটা অভ্যুত্থান করলাম, রচনা করলাম নিজেদের অনেক সাফারিংসের ভিতর দিয়ে, অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে। এই যে চ্যালেঞ্জ বা এই যে অভ্যুত্থানের কথা বললেন, এটার ফলে কি কোনো পরিবর্তন এসেছে? এটার ফলে পরিবর্তনের দ্বারটা উন্মুক্ত হয়েছে। এখন আমরা যদি সুযোগ পাই, দেশের মানুষকে পাশে পাই, বিশেষ করে তরুণ যে গোষ্ঠী বাংলাদেশের, যারা এই স্বপ্নটাকে আমরা খুব গভীরভাবে লালন করি দলমত নির্বিশেষে, সেই জায়গাটার জাগরণটা যদি ঘটানো যায়, আমার মনে হয় যে আস্তে আস্তে সেই পরিবর্তনটা সম্ভব। তবে বাস্তবতা এটাই যে বিগত যদি জাতীয় নির্বাচন দেখেন বা ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা যদি দেখেন, সেখানে আসলে কিভাবে আপনার প্রভাব বিস্তার করা এবং দ্রুত সময়ের ভিতরে একটা জিনিসকে পরিচিত করানো, এরকম ঘটনা ঘটে। এখন আপনি একটা ইলেকশন করতে গেছেন, আপনি 5, 7, 10 কোটি টাকা ছাড়া আপনি একটা ইলেকশন করতে পারবেন না। তো সেখানে আমার মতো একজন ছাত্র যে মাত্র তার ছাত্র জীবন শেষ করেছে, আমি 6 মাস জেল কেটেছি মোদি বিরোধী আন্দোলনের সময়, 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম জাতীয় নির্বাচনের আগে। সেখানে বিএনপির বর্তমান যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং অনেক মন্ত্রীরা যারা আমার জেলমেট ছিলেন একসাথে, আমাকে অনেক আদর করেছে। বর্তমান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাই, উনি 3টা মন্ত্রণালয় মন্ত্রী, উনি আমাকে আমার উপরের তলায় ছিলেন, আপনার সূর্যমুখী বিল্ডিংয়ে। তারপরে পানি সম্পদ মন্ত্রী অ্যানি ভাই, উনি ছিলেন সেখানে। বর্তমান যুবদলের যে সভাপতি উনি ছিলেন হাবিব ভাই, আমাদের প্রায়ত
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে জান্নাত নসিব করুক, ওনার উপদেষ্টা, এরকম অনেকের সাথে একসাথে জেলখানায় ছিলাম। তো মার খাওয়ার সময় কিন্তু অনেক বড় বড় নেতাদের সাথে মার খেয়েছি, এবং ওই যে তখন যে একটা লেবেলিং করে যে একে কাদের সাথে রাখতে হবে, তখন কিন্তু অনেক বড় নেতাদের সাথে ছিলাম। কিন্তু আসলে যখন নির্বাচনের সময় আসলো, নির্বাচনের মাঠে অনেক অর্থশক্তি এবং সাংগঠনিক শক্তি না থাকার কারণে তখন আসলে কম্পিটিশনে আমরা আসলে সেভাবে করে ভালো করতে পারিনি। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্নে যেতে চাই যে নতুন বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়ার তো অনেক ধরনের পরিকল্পনা থাকে। আপনার দল, এই দলটা আসলে রাজনৈতিক বা কাঠামোগত কি আসলে মৌলিক পরিবর্তনের দিকে বেশি জোর দিচ্ছে বা জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সেখান থেকে যেহেতু শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদের উত্থান, এবং দেশের মানুষের যে অধিকার আদায় সেখান থেকে আমাদের উত্থান, আমরা শিক্ষার্থী, বেকারত্ব, কর্মসংস্থান, সরকারি চাকরির যে সমস্যা, উদ্যোক্তা তৈরি করা, এই জায়গাগুলো আমরা নিজেরা ফিল করে এসেছি। কারণ আমি আজকে এখানে হয়তো ক্যামেরার সামনে কথা বলছি, আমার বন্ধু সে কিন্তু এখনও অনেকেই চাকরির জন্য কিন্তু চেষ্টা করতেছে, যাদের সাথে একসাথে আমরা মিছিল মিটিং করেছি, করে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারে অনেকে উপদেষ্টা ছিলেন এবং এখন অনেকেই সংসদে আছেন। বিশেষ করে আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, তখন মাহফুজ আলম, নাহিদ ইসলাম। তো তারা কিন্তু আমার সরাসরি, আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা কিন্তু সরাসরি আমার কর্মী ছিল। কর্মী মানে একসাথে আপনারা? হ্যাঁ, আমরা একসাথে আন্দোলন করেছি। এই যে কোটা সংস্কার, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের খাবারের সমস্যা, সরকারি চাকরি সংস্কার, সরকারি চাকরির যে নিয়োগ যে সিস্টেমগুলো আছে এগুলোকে আপনার প্রশ্নফাঁস মুক্ত করা, আরও সহজ করা, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। কিন্তু অভ্যুত্থানের পরে তারা সরকারে গেছে, যাওয়ার পরে তারা 1.5 বছর সময় পেয়েছে, তারা তখন আসলে কতটুকু করতে পেরেছে সেটা অবশ্যই পাবলিক এখন জাজ করবে। আরও অনেক কিছু করার সুযোগ ছিল আসলে তখন। আবার এখন দেখেন যদি বলি যে আব্দুল হান্নান মাসুদ, সুযোগ ছিল আরো অনেক কিছু করার, সেখানে হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি কাজ, যেগুলো কাজ। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা মানুষ বলবে, আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই সেটার গঠনমূলক সমালোচনা করি যে আর অনেক কিছু তারা চাইলে করতে পারতেন। কারণ এরকম সুযোগ সময় হয়তো বাংলাদেশে আবার কবে আসবে আমরা জানি না। বর্তমান নির্বাচিত সংসদে যারা আছেন, যেমন আব্দুল হান্নান মাসুদ সহ আখতার হোসেন, তারা কিন্তু এখনও সংসদে আছেন। তো তারা আসলে কারা? বা নুরুল হক নূর, মাননীয় প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি, তারা আসলে কারা? তারা কিন্তু এই যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের জায়গা থেকে উঠে এখন সংসদে প্রতিনিধিত্ব করতেছে। এবং আমি দেখলাম যে হ্যাঁ, আরও বিএনপির জায়গা থেকে আরও যেমন মনসুরা আপা, ওনাকে নারী সংসদ সদস্য হিসেবে তাকে আমরা দেখতাম যে সেই সময়ে যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মিছিল বের হওয়া খুবই কঠিন ছিল, উনি একজন মেয়ে হয়ে, ছাত্রী হয়ে উনি কিন্তু ছাত্রদলের মিছিলের সামনে নেতৃত্ব দিতেন। তো এই যে এরকম যারা আছেন, বিশেষ করে আমি মনে করি যে এই তারুণ্যের যারা প্রতিনিধিত্ব করে, বিশেষ করে তারা অবশ্যই নতুন বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথমত যে সমস্যাগুলো আছে, প্রশ্নফাঁস হওয়া, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ক্ষমতা খাটিয়ে নিজস্ব লোকদেরকে নিয়োগ দেওয়া, সেক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট আপনার হচ্ছে প্রিলিমিনারি, রিটেন, এগুলোতে উপেক্ষা করা, অনেক ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে বিশেষ তদবির করে যিনি পিছিয়ে আছেন তাকে এগিয়ে নিয়ে আসা, পাবলিক সার্ভিস কমিশন, বিশেষ করে যেখানে সরকারি চাকরি আপনার হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সবারই আসলে মানে পছন্দের শীর্ষে যারা চাকরি প্রত্যাশী তাদের সেখান থেকে কিন্তু ক্যাডার ভিত্তিক চাকরিগুলো আসে, নন ক্যাডার আসে। তো সেই জায়গাগুলোকে প্রভাবমুক্ত রাখা এবং স্বচ্ছ রাখা, আমি মনে করি যে তারা আসলে সংসদে গিয়ে সেই কথাগুলো বলবেন, সেই কাজগুলো করবেন, এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান সৃষ্টি করা, সেটার একটা সুযোগ তৈরি করে, সেটার একটা সুযোগ অবশ্যই তৈরি করতে হবে। কারণ আমরা শেখ হাসিনার পতন চেয়েছি, আমরা কি শুধু কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে শেখ হাসিনার পতন চেয়েছি? না। এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দেখতাম যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ছাত্রলীগ তাদের মিটিং মিছিলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে জোর করে নিয়ে যেত, এবং এই ছাত্রছাত্রীরা তারা তাদের যে গ্র্যাজুয়েশনের পরে যে একটা কর্মসংস্থান, সেটার ব্যবস্থা কিন্তু সেই সরকার করতে পারে নাই। এই যে একটা বেকারদের যে একটা ক্ষোভ, সকল ক্ষোভ মিলে কিন্তু সেখানে গিয়ে দানা বেঁধেছিল। তো এগুলো কিন্তু অবশ্যই কাজ করবেন। এবং আমি আমার জায়গা থেকে মনে করি যে আমার যতটুকু সুযোগ আছে কথা বলা বা কোথাও কর্মক্ষেত্রে তৈরি করা, তার মানে আপনি সুযোগ পেলে বা যতটুকু সুযোগ আছে সেটি কাজে লাগাতে চাই। এবং যেহেতু বর্তমানে সরকারে গণ অধিকার পরিষদ সবচেয়ে বিএনপির সবচেয়ে বড় অংশীজন, সরকারের জায়গা থেকে যদি কাজ করার সুযোগ থাকে, যদি সুযোগ পাই, আমি অবশ্যই এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করতে চাই।
নতুন সরকারের যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি বা সরকার বলছে, দেশ পুনর্গঠনের কথাটা বলছে, আসলে এই সরকারের সাথে আপনাদের দল মানে কোনো নির্দিষ্ট কোনো উন্নয়নমূলক খাত আছে কিনা যেখানে আসলে একসাথে মিলে কাজ করতে চায় দেশের উন্নয়নের জন্য বা সার্বিক পরিস্থিতির উন্নয়নের জন্য? অবশ্যই এখানে সরকার তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে, এমপি। তো সেই জায়গা থেকে সরকারের সাথে তো কাজ আমরা করছি একটা জায়গায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাংলাদেশে বৈদেশিক যে রেমিটেন্স আসে তার ভিতরে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা খাত, একটা আরএমজি আর একটা কিন্তু হচ্ছে এই যে প্রবাসীরা। এই প্রবাসীদেরকে প্রশিক্ষিত করা, দক্ষ করা এবং একই সাথে যেরকম বাংলাদেশে রেমিটেন্স আসছে, একই সাথে বাংলাদেশের বিশাল একটা অংশের মানুষ কিন্তু প্রশিক্ষিত হচ্ছে এবং কাজের জন্য তারা কিন্তু প্রস্তুত হচ্ছে। তো এই জায়গাটা একটা সেন্টার। এই জায়গাটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলাতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এইটার আন্ডারে, এবং কারিগরি শিক্ষার যে জায়গা, ফিল্ডটা আছে, সেটার সাথে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাগুলোতে যে আমাদের কাজ করার সুযোগ আছে। আমি মনে করি যে সরকার যদি তার জায়গা থেকে আমাদেরকে আরও কাজ করার সুযোগ দেয়, এটার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার যে জায়গাটা আছে আমাদের দেশে, আমরা দেখি যে প্রতি বছর লক্ষ লক্ষ গ্রাজুয়েট তারা বের হচ্ছে, কিন্তু তারা কর্ম পাচ্ছে না। দেখেন, শিক্ষিত বেকারত্বের হার কিন্তু সবচেয়ে বেশি। তো এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং, এটা কিন্তু একটা বোঝা আমাদের জন্য। কিন্তু তারা কিন্তু বোঝা না, তারা কিন্তু আমাদের দেশের সম্পদ, এডুকেটেড। তার মানে কি যে আমরা একটা ছেলে বা একটা মেয়েকে শিক্ষিত করছি একটা নির্দিষ্ট ফিল্ডে, তাকে আমরা কিন্তু কর্মের কর্ম আমরা দিতে পারছি না। এই জায়গাগুলোতে আমাদের আসলে আমরা কাজ করতে চাই, কারণ এটা তো আমাদের দায় এবং দায়িত্ব দুটোই। এটা আমাদেরকে করতেই হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে শুধু আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যে আমরা দেশ থেকে বিতাড়িত করলাম, হ্যাঁ, তাদের অনেক অপরাধ, তারা অন্যায় করেছে, আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলাই আন্দোলনের আগে আমাদেরকে কষ্ট দিয়েছে। আমাকে একবার 6 মাস জেলে রেখেছিল, একবার 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রেখেছে। এভাবে মানুষ আসলে বাঁচে না। আল্লাহ হায়াতে রেখেছে, আমি বেঁচেছি। 7 মাস সূর্যের আলো বাতাস দেখি নাই। রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, জুলাই অভ্যুত্থানের সময় আমাদের ভাই বোনদেরকে গুলি করে মেরেছে। এগুলো তো তার অপরাধ তো আছেই, একটা দুঃশাসন কায়েম করেছে। কিন্তু আমরা কি বেটার দিতে পাচ্ছি এই বাংলাদেশের মানুষকে, এইটা তো কোশ্চেন থেকে যাবে। আলটিমেট ফলাফলটা আসলে কি হচ্ছে ওটাই দেখার বিষয়। আমরা তো ছাত্রদের দায়িত্ব নিয়েছি যে আপনারা আমাদের সাথে আছেন, আমরা তো এই দায়িত্বটা আসলে পালন আপনারা কতটুকু ঠিক করতে পেরেছেন, ফলাফলটা আসলে কি হচ্ছে এটা এইটা কিন্তু আমাদের দায়। এটা কিন্তু তারা আমাদের কোশ্চেন করবে যে ভাই আপনারা মিছিলের জন্য ডাকছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আসছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আপনারা লাইব্রেরিতে গিয়ে হলে গিয়ে আমাদেরকে মিছিলে নিয়ে আসছেন, কি বলে যে আপনারা আমাদের এই অধিকারগুলো আদায় করে দেবেন। আজকে আপনারা হয়তো কেউ মন্ত্রী, কেউ এমপি, হ্যাঁ, কেউ হয়তো রাষ্ট্রে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের, তো আমাদের সেই অধিকার, আমাদের কথাগুলো কোথায়? আমরা যদি না করতে পারি, কিছু দেখা যাবে যে সে আওয়ামী লীগ করে বলবে যে তারা এগুলো বলে আপনাদেরকে, শুধু আওয়ামী লীগ বলবে না, সাধারণ মানুষও বলবে যে আপনারা তো কিছু করতে পারছেন না। সুতরাং এই দায়টাকে আমরা একদম আমাদের মনের গভীর থেকে দায় এবং দায়িত্ব হিসেবে অনুভব করি, এবং আমরা সবসময় সরকারের সাথে আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করি যে এক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ আরও বেশি প্রয়োজন এবং কাজ করা উচিত। হ্যাঁ, এই যে দীর্ঘ একটা রাজনৈতিক যে প্রক্রিয়া, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত বলি, যেটাই বলি না কারণ অনেক কিছুর মাধ্যমেই আজকে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি এসেছে। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে এই নির্বাচিত সরকার বিএনপির আসলে অগ্রাধিকার বা কী ধরনের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন? মানে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বারবারই বলছে, আসলে কি হওয়া উচিত? আসলে বিএনপি সরকারকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তরুণদের পালসটাকে বুঝতে হবে, মনস্তত্ত্বটাকে বুঝতে হবে, এবং দেশের মানুষের যে মনস্তত্ত্ব, মানসিকতা, মনোভাব, এটাকে বুঝতে হবে। কেন? মানুষ কিন্তু এখন, আপনি যতই ভয় দেখান, মানুষ কিন্তু এখন আর ভয় পায় না। আপনি হাজার হাজার পুলিশ মিলিটারি রাস্তায় নামায় দিয়ে যদি দেশের মানুষকে ভয় দেখায় বিএনপি সরকার কোনো একটা পলিসিকে বাস্তবায়ন করতে চায়, পারবে না, ফল করবে। সুতরাং বিএনপি সরকারটা যে কোনো সরকারের ক্ষেত্রে, এখন তো বিএনপি সরকার আছে, সেই জন্য বলতেছি। কেন বললাম যে এই যে পালস, যে আমরা আর ভয় পাই না, এই যে ভয় পাই না একটা প্রজন্ম তৈরি হয়েছে। সুতরাং তাহলে বিএনপি সরকারকে কোন দিকে যেতে হবে? বিএনপি সরকারকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং মানসিকতার দিকে যেতে হবে, অনেক বেশি নেগোসিয়েশনের দিকে যেতে হবে। তাহলে হবে কি যে এই যে তরুণদেরকে তারা সাথে পাবে এবং দেশের মানুষকে তারা সাথে পাবে এবং কানেক্ট করে তাদের শক্তি আরও বাড়বে। এটা 1 নম্বর, মনস্তত্ত্বটাকে বুঝতে হবে। বাই ফোর্স কোনো কিছু করা যাবে না।
বুঝতে হবে। এবং একটা জিনিস, দ্বিতীয় নাম্বার একটা জিনিস বিএনপি সরকারকে পলিসিতে রাখতে হবে যে বিশেষ করে এই যে তরুণ প্রজন্মরা যে কথাগুলো বলছে, দেশের মানুষ বিভিন্ন সময় যে দাবিগুলো তুলছে বা বলছে, এগুলো নিছক কোনো দাবি বা কথা নয়। হ্যাঁ, যারা এই কথাগুলো বলতেছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে, ওনাকে যদি কেউ বুঝায় ওনার আশপাশের লোক যে স্যার এটা করা উচিত হবে না, মাননীয় প্রধানমন্ত্রী এটা করা ঠিক না, তো উনি শুধুমাত্র তাদের কথা শুনেই, যেরকম শেখ হাসিনা করেছিল শেষের দিকে, তাকে বোঝানো হচ্ছিল তার যারা মন্ত্রীরা ছিলেন যে ম্যাডাম সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক করে ফেলবো, সেটা না করে উনি অবশ্যই মাঠ পর্যায়ের যে মানুষের পালসগুলো এগুলো উনি আলাদাভাবে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন মেকানিজম তৈরি করে উনি এগুলো জানার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি যে আন্তঃমন্ত্রণালয় একটা মেকানিজম চালু করা হয়েছে, সেই মেকানিজমের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রবলেম বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে ইস্যুসগুলো আছে সেগুলো উনি জানার জন্য করছেন। আশা করি এই ভালো কিছু আশা করা যাচ্ছে। আর তৃতীয় নম্বর, বিএনপি সরকারকে যেটা করতে হবে যে ভারতমুখী হওয়া যাবে না, ভারতের উপর নির্ভরশীলতা আনা যাবে না। বাংলাদেশের মানুষ এটা চায় না, স্বাধীন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানে অনেক কিছু আছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু বহু আগে থেকে। তার মানে কি ভারত বিমুখ হলেই সবকিছুর সমাধান হয়ে যাওয়া সম্ভব কিনা, মানে ব্যাপারটা আসলে কিভাবে বলবেন? সেই জায়গাটা আমি এইভাবে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, একটা আত্মমর্যাদা। সেক্ষেত্রে যদি একটা সরকার বাংলাদেশে আছে, তার রোলটা যদি এরকম হয় সাবমিসিভ, দাসত্ব, তাহলে তো আমার আত্মমর্যাদাই থাকলো না সার্বভৌমত্বের। দ্বিতীয়ত, আমরা আওয়ামী লীগের সময় যেটা দেখেছি যে তারা সীমান্তে হত্যা হচ্ছে, কোনো কথা বলতেছে না, বন্যা হয়ে যাচ্ছে বাংলাদেশে, কোনো কথা বলতেছে না, পানির ন্যায্য হিস্সা নিয়ে তাদের কোনো কথা নেই, বিভিন্ন সময় বাণিজ্য বৈষম্য হচ্ছে, কোনো কথা নেই, বাংলাদেশের ভিতর দিয়ে তারা করিডোর নিয়ে যাচ্ছে, বাংলাদেশের পোর্ট ব্যবহার করবে, সব কিছু অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটানে যে ট্রানজিট চাচ্ছে সেই ট্রানজিট দিবে না। মানে তারা যা বলছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একটা দাসত্ব, একটা প্রদেশের মতো একটা অবস্থা, তো সেই জায়গায় বাংলাদেশকে বিএনপি সরকার কখনো নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার দিকে হাঁটবে না। আমি মনে করি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অলরেডি আমরা যেটা দেখছি যে মালয়েশিয়াতে সফর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, চীনে সফরে গিয়েছেন, এবং বাংলাদেশে তুরস্কের সাথে মিলে আপনার বগুড়াতে হচ্ছে মিলিটারি যে ড্রোন, সেই ড্রোন ফ্যাক্টরি হচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এবং লালমনিরহাটে কিন্তু আপনার বিমান ঘাঁটি হচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এই যে চিকেন স্নেক আমরা যেটা বলি, শিলিগুড়ি, তো সেই জায়গায় কিছুদিন আগেও কিন্তু ভারত অনেক মহড়া চালিয়েছে। তো এই যে একটা নিজেদের সক্ষমতা, শক্তি এবং আত্মমর্যাদা জানান দিয়ে থাকে। দেখেন সেভেন সিস্টার, তাদের কিন্তু যে মালামাল আসবে, হ্যাঁ, সেটা মালামাল আসা যাওয়ার জন্য কিন্তু তাদের নদীবন্দর নাই। তাদের কিন্তু এই যে বাংলাদেশের নদীবন্দরটাকে যদি দেওয়া হয়, তারা কিন্তু তারা সুযোগ পাবে। আমাদের কিন্তু সেই জায়গা আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা এবং তাদের কাছ থেকে সুযোগ আদায় করা এবং তাদেরকে আমরা সুযোগ দেওয়া। তার মানে এই সুযোগটা আদায় করা বা এই কাজগুলো করার জন্য বিএনপি সরকার মানে এই ব্যাপারগুলো আসলে তারা দেখছে, আমরা সেই জায়গাতে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি যদি এভাবে করে আগায়, আর বিএনপি সরকারের কাছে আরও প্রত্যাশা থাকবে যে বিগত সময় আমরা যে জিনিসগুলো দেখেছি যে দুঃশাসন এবং দুর্নীতি, তদবির জায়গায় জায়গায় মানে ক্যান্সারের মতো একটা অবস্থা। তো আমরা কিন্তু এখনও যে একদম পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তা কিন্তু না। এবং হ্যাঁ, এটা সত্য যে দুর্নীতিটা তো আসলে কখনো জিরো করা যায় না, এটাকে আসলে কমানোর জন্য সবসময় চেষ্টা করতে হবে, কারণ ভালো মন্দ লড়াই তো থাকবে। তো সেক্ষেত্রে এটাকে একটা মানে প্রতিষ্ঠিত রূপদান করা হয়েছিল আগে সরকারের সময়, যে হ্যাঁ অমুক মন্ত্রণালয়ের অমুক মন্ত্রী তার কমিশন 10%, অমুক প্রতিমন্ত্রী তার 5%, মানে একটা প্রথার মতো বলতে হ্যাঁ, যে আপনি অমুক জায়গায় কাজের জন্য যাবেন, ভূমি অফিসে আপনাকে এত টাকা এটা দিতেই হবে। আপনি ঢাকা শহরের ফুটপাতে আপনার হচ্ছে দোকান দিবেন, আপনাকে 100, 200, 300 টাকা আপনার চাঁদা দিতে হবে, এবং সরকার দলের মিটিং মিছিলে আপনাকে যাইতে হবে। আপনি ফ্ল্যাট কিনবেন, প্লট কিনবেন, আপনাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে চাঁদা দিতে হবে। মানে এটা একটা প্রতিষ্ঠিত একটা সিস্টেম হয়ে গেছিলো। এবং মানে খুবই একটা মানে আপনার হচ্ছে উদ্বেগের বিষয় ছিল যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা এরকম রাজনীতিক নেতা ছিল একদম শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে, তাদের মনস্তত্ত্বটাকে এমনভাবে ডেভেলপ হয়েছিল যে এটাকে তারা অন্যায় মনে করতেন না। আপনি চিন্তা করে দেখেন, স্বাভাবিক, এবং বলতেন যে হ্যাঁ, এবং তৎকালীন সময় অনেক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে হ্যাঁ করো, কিন্তু সহনীয় পর্যায়ে করো।
তো সেই জায়গায় বিএনপি সরকার যেন না যায় সেটাকে চেক দিতে হবে। এবং তৃণমূল পর্যায়ে বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড, উনি যেভাবে আসলে মুভ করতে চাচ্ছেন, অনেক ক্ষেত্রে যে তৃণমূলের নেতাকর্মীদের নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের সাথে কিন্তু এটা অনেক সময় তাল মেলাতে পারছে না, ছন্দের অমিল করছে। এই জায়গাটায় তাকে খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশ রাষ্ট্রের যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সমুন্নত রাখার জন্য কাজ করতে। আমরা জানি যে আমরা নিজেরাও জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি, অনেক ত্যাগ করেছি। আমি নিজে জেলখানা থেকে সরাসরি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি এবং আমার যারা ছাত্র নেতৃবৃন্দ বন্ধুরা ছিল, যে তাদের কথা এখন বলি আর কি, বিশেষ করে যে আক্তার, নাহিদ, আসিফ, নাজমুল, সানাউল্লাহ সহ বিশ্ববিদ্যালয় মানে এটা কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদেরকে 3 মাস 4 মাস 7 মাস জেলখানায় রাখা হয়েছে। আমরা শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাওয়ার কথা, এবং আমাদের মানে মানে কানে ধরে প্রমিস করার কথা যে আমরা আর মাঠে আসবো না। সেখানে আমরা জেলখানা থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে আমরা প্রতিবাদ করেছি। তো এবং প্রায়ত বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রের জন্য ওনার পুরো জীবনটা উনি দিয়ে দিলেন বাংলাদেশের মানুষের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু নিজে অনেক অত্যাচারিত হয়েছেন, ওনার মেরুদণ্ডের হারে এখনও ব্যথা, উনি যেটা বলছেন আর কি। তো এত কিছুর বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেলাম, এখানে যেন গণতান্ত্রিক চর্চাটা সুন্দর থাকে। এবং বাংলাদেশে বর্তমানে সরকারি দল, বিরোধী দল, সরকারের সাথে অ্যালায়েন্স যারাই আছে, আমাদের এটা সবাইকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগের থাকারও কিন্তু কোনো সুযোগ নাই। সুতরাং যারা আছে তারা যেন এটা মনে করি যে হ্যাঁ, আমরা একে অপরের ভাই। কেউ সরকার আসে, কেউ বিরোধী দল আছে, হয়তো কোনো পরিস্থিতিতে আবার বিরোধী দল সরকার আসতে পারে, সরকারি দল বিরোধী দলে যেতে পারে। এমন কিছু যেন না হয় যে আমরা জন্মান্তরের শত্রুতে পরিণত হই। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রশ্নোত্তর আসার জন্য এবং আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করার জন্য।